আচ্ছা, তাহলে আজকে আমাদের নতুন চ্যাপ্টার 4, দ্য ইথিক্যাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট। লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 3 তে দেখেছিলাম অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট সম্পর্কে। আর চ্যাপ্টার 4 হচ্ছে এই অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট, দ্যাট ইজ ইন্টারনাল এবং এক্সটার্নাল, এই দুই এনভায়রনমেন্টের সাথে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইথিক্স, হ্যাঁ, ইথিক্যাল এবং সোশ্যাল এনভায়রনমেন্টের রিলেশন, সেটা দেখবো আমরা চ্যাপ্টার 4 এ। So the learning objective of chapter 4, that is এখানে আমরা দেখব ম্যানেজারিয়াল ইথিক্স কি, পার্সোনাল ইথিক্স, ইন্ডিভিজুয়াল ইথিক্স, অর্গানাইজেশনাল ইথিক্স এবং সেটার কম্বিনেশনে হোয়াট ইজ দ্য ম্যানেজারিয়াল ইথিক্স। তারপরে দেখব যে বিভিন্ন ইথিক্যাল ইস্যু, in the organization nowadays. Then দেখব the concept of social রেসপন্সিবিলিটিটা আপনার কতভাবে হতে পারে, 4 types of organizational approaches to social responsibility. তারপরে দেখব explain the relationship between government and organization এবং গভর্নমেন্টের যে রিলেশনটা about social responsibility. তো এই কয়েকটা জিনিস আমরা এই চ্যাপ্টারে খেয়াল করব। আচ্ছা, তো প্রথমে যেটা দেখতে হবে যে মানে জানতে হবে হোয়াট ইজ ইথিক্স। তো ইথিক্স হচ্ছে, আমরা জানি ইথিক্স হচ্ছে আমাদের যে ইন্টারনাল বিলিফ, বিশ্বাস বা চেতনা about what is right and wrong, what is good or bad, what is justice, what is injustice. তো এই যে চেতনাটা, এটা কি বলা হয় ইন্ডিভিজুয়াল ইথিক্স বা ইন্ডিভিজুয়াল ইথিক্যাল অ্যাটিটিউড। তো এই ইথিক্সটা কখন ইথিক্যাল বিহেভিয়ার হবে? ইথিক্যাল বিহেভিয়ার হবে যখন আপনার জেনারেলি অ্যাকসেপ্টেড সোশ্যাল নর্মের সাথে সেটা মিলবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনার সোসাইটিতে একটা স্ট্যান্ডার্ড থাকে, একটা অ্যাকসেপ্টেড সোশ্যাল নর্ম থাকে, সেটার সাথে যদি আপনার বিহেভিয়ার মিলে, দ্যাট ইজ ইথিক্যাল বিহেভিয়ার। যেমন সোশ্যাল স্ট্যান্ডার্ড বলতে আমরা ধরেন পাপের একটা বা কোনো অপরাধ করলে যেটা শাস্তি হয়, হ্যাঁ, তো এই যে অপরাধ করা, এটা একটা আনএথিক্যাল বিষয়বস্তু। তো এই যে স্ট্যান্ডার্ডটা, এটার সাথে আপনার বিহেভিয়ারটা কি ধরনের কনফর্ম মানে মিলছে, দ্যাট ইজ দ্য ইথিক্যাল বিহেভিয়ার। তাহলে প্রথমে আমরা দেখলাম ইথিক্স হচ্ছে কি? ইথিক্স হচ্ছে individual personal beliefs regarding what is right and what is wrong, what is good and bad. আর ethical behavior হচ্ছে যে behavior, eye of the beholder or behavior that conforms to generally accepted social norms. তার মানে সোসাইটির যে স্ট্যান্ডার্ড থাকে বা সোশ্যাল নর্ম থাকে, সেটার সাথে আমার বা আপনার যে বিহেভিয়ার, সেটা যদি কনফর্ম করে, মিলে, কমপ্লাই করে, দ্যাট ইজ দ্য ইথিক্যাল বিহেভিয়ার। আর আনএথিক্যাল বিহেভিয়ার কোনটা? আনএথিক্যাল বিহেভিয়ার হচ্ছে যেটা মিলবে না, যেটা অফেন মানে ভায়োলেট করবে রুলস এন্ড রেগুলেশন বা স্ট্যান্ডার্ড ভায়োলেট করবে। তো সাম এক্সাম্পল, যেমন বোরোয়িং অফিস সাপ্লাইজ ফর অফিস পার্সোনাল ইউজ। তো এটা আসলে বেসিক্যালি বিজনেসের পার্সপেক্টিভ থেকে বোঝানো হয়েছে। এই জন্য এক্সাম্পলগুলো এরকম যে অফিস সাপ্লাইজ মানে অফিসের কোনো জিনিস যদি পার্সোনাল ইউজের জন্য ধার নেওয়া হয়, দ্যাট উইল বি দ্য আনএথিক্যাল বিহেভিয়ার। হ্যাঁ, দেন সার্ফিং দ্য নেট অন কোম্পানি টাইম, ধরেন কোম্পানির কাজের সময় যদি আপনি ব্রাউজ করেন, কোম্পানির কাজের সময় আপনার নিজস্ব সময় বের করেন, তাহলে দ্যাট উইল বি দ্য আনএথিক্যাল বিহেভিয়ার। দেন ফিলিং ফলসিফাইড অ্যান্ড ইনফ্লেটেড বিজনেস এক্সপেন্স রিপোর্ট, যারা অ্যাকাউন্ট সেকশনে থাকে তারা চাইলেই কোম্পানির রিপোর্টে এদিক সেদিক টাকা এদিক সেদিক করতে পারে, হ্যাঁ, ফলসিফাইড, দ্যাট ইজ মিথ্যা বা প্ররোচনামূলক যে রিপোর্টগুলো বানানো হয়, তো ওটাও হচ্ছে এক ধরনের আনএথিক্যাল বিহেভিয়ার। তাহলে এ হচ্ছে বিহেভ অর ইন্ডিভিজুয়াল ইথিক্স ইন অর্গানাইজেশন। তো এখানে আমরা দেখলাম ইথিক্স কি, ইথিক্যাল বিহেভিয়ার কি, এন্ড সাম এক্সাম্পল অফ আনএথিক্যাল বিহেভিয়ার। আচ্ছা, এরপর নেক্সট স্লাইড, ম্যানেজারিয়াল ইথিক্স। আচ্ছা, তো এইটা হচ্ছে মূলত ম্যানেজারিয়াল ইথিক্সের, এখানে আমরা দেখব যেটা যে তিনটা বেসিক এরিয়াজ অফ কনসার্ন।
ম্যানেজারিয়াল এথিক্স। আচ্ছা, এই স্লাইডটার আগে আমি আগে বলি ম্যানেজারিয়াল এথিক্স কি। ম্যানেজারিয়াল এথিক্স হচ্ছে পরের স্লাইডটা আগে আগে একটু দেখে নেন। ম্যানেজারিয়াল এথিক্স হচ্ছে when there is a combination of individual value and organizational value, that is the managerial value বা ম্যানেজারিয়াল এথিক্স। তাহলে ইন্ডিভিজুয়াল ভ্যালু মানে আপনার নিজস্ব কিছু গুণাগুণ থাকতে হবে, কিছু এথিক্স থাকতে হবে, প্লাস অর্গানাইজেশনের যে ভ্যালু বা বিলিফ গুলো আছে, যে কালচার গুলো আছে, তো দুইটার কম্বিনেশনে দ্যাট উইল বি দ্য ম্যানেজারিয়াল এথিক্স অর ম্যানেজারিয়াল ভ্যালুস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ম্যানেজারিয়াল ভ্যালুস। তো দেখা যায় অনেক সময় একটা আরেকটার অনুপস্থিতি থাকে, অ্যাবসেন্ট থাকে, দেন দ্যাট উইল নট বি দ্য ম্যানেজারিয়াল এথিক্স। ফর এক্সাম্পল অর্গানাইজেশনে বলা হইলো যে আপনার সবাইকে নিজ নিজ সবাইকে আপনার প্রোডাক্টটা দিতে হবে এবং কাস্টমারকে সার্ভ করতে হবে অনেস্টির সাথে, ইন্টিগ্রিটির সাথে। তো এখন কেউ যদি ইন্টারনালি অসৎ হয়, হুম তাহলে সেটা কি অর্গানাইজেশনাল ভ্যালু আর ইন্ডিভিজুয়াল ভ্যালু মিলবে না, অ্যালাইন করবে না। হুম একটা আরেকটার অপোজিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে ম্যানেজারিয়াল ভ্যালুটা সেক্ষেত্রে অনুপস্থিত থাকবে, অ্যাবসেন্ট থাকবে। তো এইভাবে দুইটার কম্বিনেশন থাকতে হবে, ইন্ডিভিজুয়াল ভ্যালু এবং অর্গানাইজেশনাল ভ্যালু, দুইটার অ্যালাইনমেন্টের পরে আমরা ম্যানেজারিয়াল এথিক্সটা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, সবাই আছেন তো না? আচ্ছা, স্লাইড কথা সব শোনা যাচ্ছে তো? ওকে, তাহলে এরপরে আমরা দেখি যে ম্যানেজারিয়াল এথিক্সের যে তিনটে এরিয়া আছে সেগুলা কি কি। তো তিনটে এরিয়া এখানে দেখেন, ম্যানেজারিয়াল এথিক্সের গ্রাফটা আমি জুম করে দেখাচ্ছি। এখানে ম্যানেজারিয়াল এথিক্সের এরিয়া হচ্ছে মূলত তিনটা। একটা হচ্ছে এমপ্লয়ি টু অর্গানাইজেশনের একটা এথিক্যাল ফ্যাক্টরস থাকবে অনেকগুলো, আবার অর্গানাইজেশন টু এমপ্লয়ের থাকবে আরেকটা, আর আরেকটা এরিয়া হচ্ছে আদার ইকোনমিক এজেন্টদের সাথে যেই ম্যানেজারিয়াল এথিক্যাল রিলেশন। হুম সো এই তিনটা হচ্ছে এরিয়া অফ দ্য ম্যানেজারিয়াল এথিক্স, এরিয়া অফ ম্যানেজারিয়াল এথিক্স। তো প্রথমে হচ্ছে এমপ্লয়ি টু অর্গানাইজেশন। সো এমপ্লয়ি টু অর্গানাইজেশন এখানে দেখেন অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে। এটা যদি আমি অন্য কালারে দেখাই, এই যে অ্যারো, এখানে একটা অ্যারো, দেন এখানে একটা অ্যারো, দ্যাট মিনস এমপ্লয়ি থেকে অর্গানাইজেশন, হ্যাঁ এমপ্লয়ি অর্গানাইজেশনকে কি দিবে সেটা হচ্ছে একটা এরিয়া, আর অর্গানাইজেশন এমপ্লয়িকে কি দিবে, এই যে অ্যারো নেক্সট অ্যারোটা, অর্গানাইজেশন এমপ্লয়িকে দিবে, এটা আরেকটা এরিয়া। অ্যান্ড অর্গানাইজেশন আদার এজেন্টকে কি দিবে, এমপ্লয়ি আদার এজেন্টকে কি দিবে, দ্যাট ইজ দ্য অ্যানাদার এরিয়া। অ্যারো দিয়ে আমরা বুঝতে পারছি অর্গানাইজেশন এই এজেন্টগুলোকে দিবে, অ্যান্ড এমপ্লয়ি উইল অলসো প্রোভাইড দিস এজেন্টস। হ্যাঁ, তো এই তিনটে এরিয়ার বেসিসে আমরা ম্যানেজারিয়াল ইথিক্যাল বিহেভিয়ার গুলো পারফর্ম করব। তো প্রথমে আসি এমপ্লয়ি অর্গানাইজেশনকে কি দিবে। এমপ্লয়ি অর্গানাইজেশনের মধ্যে যে সম্পর্ক, আচ্ছা কে আসছে একটু দেখে নেই। ওকে, এমপ্লয়ি অর্গানাইজেশনকে যে এমপ্লয়ি এবং অর্গানাইজেশনের যে সম্পর্ক, সেখানে এমপ্লয়ি অর্গানাইজেশনকে প্রোভাইড করবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেক্রেসি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি, অনেস্টি। দ্যাট মিনস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে স্বার্থের দ্বন্দ্ব। স্বার্থের দ্বন্দ্ব মানে কি, মানে হচ্ছে দুই পক্ষ, এখানে পক্ষ কয়টা, দুইটা, এমপ্লয়ি একটা পার্টি, এমপ্লয়ি একটা পক্ষ, আরেকটা হচ্ছে অর্গানাইজেশন অ্যানাদার পার্টি। তো এই দুই পার্টির মধ্যে তাদের বেনিফিটটা কমন হতে হবে। তাদের বেনিফিট বা ইন্টারেস্ট কমন হতে হবে, দেয়ার শুড নট বি এনি কনফ্লিক্ট। তো এটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা থাকতে পারবে না বিটুইন দ্য এমপ্লয়ি অ্যান্ড অর্গানাইজেশন। দেন সেক্রেসি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি থাকতে হবে, অনেস্টি থাকতে হবে। তার মানে এমপ্লয়ি অর্গানাইজেশনকে এই জিনিসগুলো প্রোভাইড করবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট এরিয়া অফ
অর্গানাইজেশন ম্যানেজারিয়াল ইথিক্স, ফার্স্ট এরিয়া অফ ম্যানেজারিয়াল ইথিক্স। তাহলে এমপ্লয়ি অর্গানাইজেশনকে এনশিওর করবে দেয়ার উইল নো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এমপ্লয়ি উইল ensure the secrecy and confidentiality of all issue, then employee will be honest to their work, employee will be committed to their work। ঠিক আছে, তাহলে this is the first area। আচ্ছা, এরপরে সেকেন্ড এরিয়া কোনটা? সেকেন্ড এরিয়া হচ্ছে এমপ্লয়ি অর্গানাইজেশনকে কি দিচ্ছে, অর্গানাইজেশন এমপ্লয়িকে কি দিচ্ছে। সেকেন্ড এরিয়া, অর্গানাইজেশন হচ্ছে এমপ্লয়িকে এই অন দ্য বেসিস অফ দিস, হ্যাঁ, এমপ্লয়ি আপনার অর্গানাইজেশনকে কেমন সার্ভ দিচ্ছে, তার সাথে অর্গানাইজেশনাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা, এমপ্লয়ি অনেস্ট কিনা, বা কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলো ঠিক মতো রক্ষা করছে কিনা, সেগুলোর উপর ডিপেন্ড করে অর্গানাইজেশন উইল প্রোভাইড দ্য এমপ্লয়ি দিস থিং। দ্যাট ইজ দ্য সেকেন্ড এরিয়া অফ ম্যানেজারিয়াল ইথিক্স। তাহলে অর্গানাইজেশন এমপ্লয়িকে হায়ার করবে, ফায়ার করবে, ওয়েজ এবং ওয়ার্কিং কন্ডিশন, দ্যাট মিনস স্যালারি এবং যে কাজের যে পরিবেশ, হ্যাঁ, সেটা ইমপ্রুভ করতে পারে, সেটা ডিক্রিজ করতে পারে। তো এটা ডিপেন্ড করে এমপ্লয়ি অর্গানাইজেশনকে কি দিচ্ছে, তাই না? তাহলে এগুলো হচ্ছে অর্গানাইজেশন এমপ্লয়িকে দিবে, এবং এক্ষেত্রেও অর্গানাইজেশনকে ইথিক্যাল স্ট্যান্ডার্ড ফলো করতে হয়। হ্যাঁ, ধরেন এখানে যদি নেপোটিজম থাকে, যে অর্গানাইজেশনের যে ধরেন তার ভাতিজা আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে তার পারফরমেন্স বা তার অনেস্টি নাই, তারপরে যদি সে তার ওয়ার্কিং কন্ডিশন আরো ইমপ্রুভ করে, তাহলে সেটা কিন্তু এথিক্যাল স্ট্যান্ডার্ড ভায়োলেট করবে। তো এগুলো হচ্ছে আপনার অর্গানাইজেশন এমপ্লয়িকে কি দিবে। হ্যাঁ, অর্গানাইজেশন এমপ্লয়িকে যে জিনিসগুলো দিবে, অর্থাৎ হায়ারিং, ফায়ারিং, ওয়েজ, ওয়ার্কিং কন্ডিশন, প্রাইভেসি অ্যান্ড রেসপেক্ট, এই জিনিসগুলো ডিপেন্ড করে উপরের জিনিসগুলোর উপরে, হুম, যে এমপ্লয়ি অর্গানাইজেশনকে যেগুলো দিচ্ছে, অনেস্টি, কনফিডেন্সিয়ালিটি। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য সেকেন্ড এরিয়া। ফার্স্ট এরিয়া হচ্ছে উপরেরটা, সেকেন্ড এরিয়া। আচ্ছা, এরপরে থার্ড এরিয়া, আমরা বলেছি তিনটা এরিয়া। থার্ড এরিয়া হচ্ছে আদার ইকোনমিক এজেন্ট। তার মানে এগুলোকে আমরা এর আগে দেখেছিলাম চ্যাপ্টার 3-তে, দে আর দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট ফ্যাক্টরস। তো এক্সটার্নাল এনভায়রনমেন্টে কারা কারা আছে? কাস্টমার, কম্পিটিটর, স্টক হোল্ডার, সাপ্লায়ার, দ্যাট মিনস যারা অর্গানাইজেশনের বাইরে থেকে অর্গানাইজেশনের প্রভাব বিস্তার করে। তো এই এজেন্টরা হচ্ছে আমাদের ইকোনমিক এজেন্ট। ইকোনমিক এজেন্ট মানে আমাদের অর্গানাইজেশনের ইকোনমিক কন্ডিশন গুলো পরিবর্তন হয় বা প্রভাবিত হয়, ইনফ্লুয়েন্সড হয় বাই দিস এজেন্টস, এই জন্য এদেরকে বলা হচ্ছে ইকোনমিক এজেন্ট। আচ্ছা, তো এই ইকোনমিক এজেন্টদের দিবে হচ্ছে দুই পক্ষই, অর্গানাইজেশনও দিবে, এমপ্লয়িও দিবে। এখানে আরো দিয়ে বোঝানো হয়েছে। তো এমপ্লয়ি কি দিবে? এমপ্লয়ি সার্ভিস দিবে, অর্গানাইজেশনও সার্ভিস বা প্রোডাক্ট দিবে। তো এমপ্লয়ি এবং অর্গানাইজেশন মানে হচ্ছে একটা সেম এন্টিটি, কারণ এমপ্লয়ি তো অর্গানাইজেশনের মানে জন্যই কাজ করে। তো এই জন্য দে উইল প্রোভাইড, কাস্টমারকে কি প্রোভাইড করবে? কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করবে। কম্পিটিটরকে কি প্রোভাইড করবে? কম্পিটিটরের তুলনায় তারা কত ভালোভাবে প্রোডাক্ট প্রডিউস করতে পারবে, সেই ধরনের একটা মেন্টালিটি বা কনসিডারেশন রাখবে। হ্যাঁ, দ্যাটস ওয়াই সেক্ষেত্রেও কম্পিটিটর অ্যানাদার ইকোনমিক এজেন্ট। স্টক হোল্ডার কারা? স্টক হোল্ডার হচ্ছে যাদের শেয়ার আছে অর্গানাইজেশনে। তো স্টক হোল্ডারদেরকে কি দিবে? একটা লভ্যাংশ বা প্রফিট দিবে। সাপ্লায়ার কেন ইকোনমিক এজেন্ট? কারণ সাপ্লায়ার হচ্ছে র ম্যাটেরিয়াল প্রোভাইড করতেছে, এবং তাদের র ম্যাটেরিয়াল গুলো নিয়ে আমরা পরবর্তীতে প্রসেস করে কাস্টমারকে সার্ভ করছি। তো দ্যাটস ওয়াই তাদের প্রোভাইডেড ম্যাটেরিয়াল গুলো যদি ভালো হয়, দেন বিজনেসে ভালো হবে, হ্যাঁ, বিজনেসের সেল ভালো হবে। সো দে আর অলসো ইকোনমিক এজেন্ট। সাপ্লায়ার, তারপর ডিলার, ইউনিয়ন, এগুলো হচ্ছে আদার পার্টিস যারা অর্গানাইজেশনের পার্টনার বা ইনফ্লুয়েন্সিয়াল এজেন্টস। আচ্ছা, তো এদের সাথে ম্যানেজারাল ইথিক্সটা কিভাবে রিলেটেড? কারণ হচ্ছে ইথিক্যাল স্ট্যান্ডার্ড, ধরেন কাস্টমার হচ্ছে সবাইকে আপনার সমানভাবে সার্ভ করতে হবে, তারপরে কাস্টমারকে ঠকানো যাবে না। কাস্টমারকে ধরেন অ্যাড দিলেন এক ধরনের প্রোডাক্ট, কিন্তু প্রোডাক্ট
যখন কিনলো সেটার পুরো কোয়ালিটি খারাপ, এরকম করা যাবে না। একটা বিজনেস এথিক্স মেনটেন করতে হবে। প্রোডাক্টের মান যেরকম ভাবে বলা হয়েছে ঠিক সেরকম ভাবেই প্রোডাক্টের মানটা রাখতে হবে। তো এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো কাস্টমারের সাথে অর্গানাইজেশন কমিটেড, এবং তাদেরকে সেটা ফুলফিল করতে হবে। ঠিক একইভাবে কম্পিটিটর, স্টক হোল্ডার, সাপ্লায়ার, ডিলার, ইউনিয়ন, প্রত্যেকটা ইকোনমিক এজেন্টকে ইথিক্যালি ডিল করতে হবে। হ্যাঁ, তো দ্যাট ইজ দ্য থার্ড এরিয়া। আচ্ছা, এখন আমরা এই যে মাঝের পোর্শনটা আছে, মাঝের পোর্শনটাতে আসি। তো মাঝের পোর্শনটাতে আসলে কি বলা হয়েছে, সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা যে তিনটা যে ফ্যাক্টর আমরা দেখলাম, জুম করে দেখাই। তিনটা যে ফ্যাক্টর আমরা দেখলাম যে এমপ্লয়ি টু অর্গানাইজেশন, অর্গানাইজেশন টু এমপ্লয়ি, দেন ইকোনমিক এজেন্ট, এই তিনটা ফ্যাক্টরের মধ্যে তিনটা সাইডের এরিয়ার মধ্যে আপনার ইথিক্যাল অ্যাম্বিগুইটি থাকতে হবে। ইথিক্যাল অ্যাম্বিগুইটি হচ্ছে, অ্যাম্বিগুইটি মানে কি? অ্যাম্বিগুইটি মানে হচ্ছে যে আপনার মিল থাকতে হবে। হ্যাঁ, তো এখানে অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশন, ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার, অর্ডারিং, পারচেজিং, শিপিং, সার্ভিস, এগুলো হচ্ছে এক একটা মানে সাইড বা এক্সাম্পল দেওয়া হয়েছে যে যেখানে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে ইথিক্যাল অ্যাম্বিগুইটি মেনটেন করতে হবে। যে আপনি ধরেন এমপ্লয়িকে ইথিক্যালি ডিল করতেছেন কিন্তু কাস্টমারকে করতেছেন না। অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশন, এমপ্লয়িরা ইথিক্যালি অ্যাডভার্টাইজ বা কোনো কাজ, প্রোডাক্ট প্রডিউস করতেছে, সার্ভিস দিচ্ছে, কিন্তু কাস্টমারকে আপনি ঠকাচ্ছেন, কিন্তু ওই সার্ভিসের মধ্যে ভেজাল আছে, এরকম যাতে না হয়। হ্যাঁ, ইথিক্যাল অ্যাম্বিগুইটি থাকতে হবে। তার মানে আপনার প্রত্যেকটা পার্টির সাথে সঙ্গতি রেখে, হ্যাঁ, বিজনেস করতে হবে। যেমন আপনার সাপ্লায়ার এখানে আপনার ইকোনমিক এজেন্ট। হ্যাঁ, সাপ্লায়ার এখানে ইকোনমিক এজেন্ট। তো এই সাপ্লায়ার ধরেন আপনার কি করছে, ভেজাল ম্যাটেরিয়াল দিচ্ছে, কিন্তু এমপ্লয়ি তাদের সার্ভিসগুলো ঠিকঠাক দিচ্ছে, তাহলে কি হবে, আলটিমেটলি কাস্টমার ক্ষতিগ্রস্ত হবে। তাহলে দুইটার মধ্যে অসঙ্গতি থাকা যাবে না। দেয়ার শুড বি সিমিলার সেট অফ স্ট্যান্ডার্ডস অর এথিক্যাল স্ট্যান্ডার্ডস। তো এটা হচ্ছে ম্যানেজারিয়াল ইথিক্সের যে তিনটা সাইড, তিনটা এরিয়া, এবং তিনটা এরিয়ার মধ্যে যে ফ্যাক্টরগুলো আমার অবশ্যই মিল থাকতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে ম্যানেজারিয়াল ইথিক্স। আচ্ছা, তাহলে আমরা আজকে দেখলাম যে ম্যানেজারিয়াল ইথিক্স হচ্ছে যে আপনার ইন্ডিভিজুয়াল ভ্যালু এবং অর্গানাইজেশনাল ভ্যালুর কম্বিনেশন, এবং এই ম্যানেজার এথিক্সের বা ম্যানেজারিয়াল ভ্যালু হচ্ছে তিনটা এরিয়া, তিনটা এরিয়ার মধ্যে তিনটা এরিয়ার সেট অফ স্ট্যান্ডার্ড শুড বি সিমিলার। আচ্ছা, এরপর আমরা নেক্সটে যাই, অ্যাপ্লাইং ইথিক্যাল জাজমেন্ট। তো এখানে ইথিক্যাল জাজমেন্ট গুলো আমরা কিভাবে অর্গানাইজেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করব সেটা দেখানো হয়েছে। আচ্ছা, তো এটা একটা গাইডেন্স বা এক্সাম্পলের মাধ্যমে বলা হয়েছে যে কিভাবে ইথিক্যাল ডিসিশন মেকিং গুলো করা যায় এবং সেটার গাইডেন্স গুলো কি কি। তো এই স্লাইডে আমরা এটা স্কিপ করব। হ্যাঁ, এই চ্যাপ্টারে এটা, কারণ এটা হচ্ছে আপনার ইউএস বেসিসে, মানে বইটা ইউএস, তো সেই জন্য ওই কান্ট্রির বেসিসে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড অর্গানাইজেশন। তো সোশ্যাল রেসপন্সিবিলিটি হচ্ছে যে সামাজিক যে দায়িত্ব। একটা বিজনেসের অনেকগুলো সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সামাজিক দায়িত্ব থাকে। তো এই সামাজিক দায়িত্বগুলো সাধারণত আপনার চ্যারিটি বেসিসে হতে পারে, বা স্টেক হোল্ডার মানে যাদের অংশ আছে তাদের প্রতি হতে পারে, অথবা বিভিন্ন ধরনের কর্পোরেট
প্রমোশন বা ক্যাম্পেইনের ক্ষেত্রেও হতে পারে। তো এই সোশ্যাল রেসপন্সিবিলিটি গুলো আসলে আমাদের এখানে বোঝানো হয়েছে যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি টু কান্ট্রি, টু গভর্নমেন্ট, টু চ্যারিটি বেসিস কিভাবে হয় সেটা। তো সোশ্যাল রেসপন্সিবিলিটি আসলে কি? সোশ্যাল রেসপন্সিবিলিটি হচ্ছে দ্য সেট অফ অব্লিগেশন টু বিহেভ রেসপন্সিবলি। তার মানে কি কি অব্লিগেশন থাকবে যাতে আমরা সেট অফ স্ট্যান্ডার্ড ফলো করে সেগুলো রেসপন্সিবিলিটি গুলো ফিল করতে পারি। তো এই সোশ্যাল রেসপন্সিবিলিটি গুলো এরিয়া হচ্ছে এখানে তিনটা। There are three major area of social responsibility. একটা হচ্ছে স্টেক হোল্ডার, দেন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, দেন দ্য জেনারেল সোশ্যাল ওয়েলফেয়ার। আচ্ছা, তো স্টেক হোল্ডার হচ্ছে আসলে স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার হচ্ছে এই যে দেখেন প্রথম পয়েন্টে এখানে বলা হয়েছে অর্গানাইজেশনাল স্টেক হোল্ডার। Organizational stakeholders, the people and organizations directly affected by behavior of an organization and that have a stake in its performance. আচ্ছা, তার মানে হচ্ছে যে অর্গানাইজেশনের যেই যারা আদার যে পার্টি যারা আছে, পিপল যারা আছে, তাদের বিহেভিয়ার দ্বারা যদি অর্গানাইজেশন প্রভাবিত হয়, তার মানে যেমন ধরেন আপনার কাস্টমার, সাপ্লায়ার, হ্যাঁ, সাপ্লায়ার যদি আপনার খারাপ মাল দেয়, হ্যাঁ, সাপ্লায়ার যদি র ম্যাটেরিয়াল খারাপ দেয়, তাহলে তার কি ইথিক্যাল দুর্বলতা আছে না? তাহলে তার বিহেভিয়ার দ্বারা অর্গানাইজেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ হচ্ছে অর্গানাইজেশনের একটা স্টেক হোল্ডার। তারপরে কাস্টমার, কাস্টমার ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার, কারণ কাস্টমার যদি তার ডিমান্ড প্রতিনিয়ত পরিবর্তন করে, হ্যাঁ, কাস্টমার যদি আপনার না কিনে প্রোডাক্ট, তাহলে সেই বিহেভিয়ারের মাধ্যমে কিন্তু অর্গানাইজেশনের এফেক্ট বা প্রভাব হচ্ছে। তো এরা হচ্ছে অর্গানাইজেশন স্টেক হোল্ডার। তাহলে স্টেক হোল্ডার কারা? পিপল এন্ড অর্গানাইজেশনস ডিরেক্টলি অ্যাফেক্টেড বাই দ্য বিহেভিয়ার অফ অ্যান অর্গানাইজেশন। আর অর্গানাইজেশনের বিহেভিয়ার দ্বারাও কিন্তু এই মানুষরা প্রভাবিত হচ্ছে। তাহলে উল্টোটাও হচ্ছে। তো দ্যাটস ওয়াই অর্গানাইজেশনের স্টেক হোল্ডার হচ্ছে এরা। আর এরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরিয়া অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি, দ্যাট ইজ স্টেক হোল্ডার। দেন অ্যানাদার হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট, দ্যাট ইজ আপনার প্রাকৃতিক যে পরিবেশ, হ্যাঁ, মাটি, পানি, বায়ু, হ্যাঁ, এদের প্রতিও কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। কারণ আপনার এটা ধরেন আপনার বিজনেসে, ধরেন আপনি নদীর পাড়ে বিজনেস করতেছেন, প্রোডাকশন করতেছেন, তো এগুলোকে মানে যথাযথভাবে নির্গত করা যাতে আপনার পলিউশন ক্রিয়েট না হয়, তো এটাও কিন্তু একটা দায়িত্ব। এটাকে বলা হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট এরিয়া অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি। তো আপনার যে দায়িত্বগুলো অবশ্যই পালন করতে হবে টু মেক দ্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এবং এটা অবশ্যই বাধ্যতামূলক না, কারণ এটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, করলে ভালো। জেনারেল সোশ্যাল ওয়েলফেয়ার, সাধারণ যেই সমাজ কল্যাণমূলক কাজকর্ম বিভিন্ন অর্গানাইজেশন করে থাকে, হ্যাঁ, আপনার ফান্ডিং করে থাকে, যেমন করোনা ভাইরাসের সময় অনেক অর্গানাইজেশন ত্রাণ বিতরণ করছে, হ্যাঁ, তারপরে বিভিন্ন বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের সময় তারা কাজগুলো করে থাকে, চ্যারিটি করে থাকে। তো এগুলো হচ্ছে জেনারেল সোশ্যাল ওয়েলফেয়ার বেসিস সোশ্যাল রেসপন্সিবিলিটি। তার মানে এই তিনটা এরিয়াতে অর্গানাইজেশনের রেসপন্সিবিলিটি গুলো পালন করতে হয়। স্টেক হোল্ডার হচ্ছে যে আপনার যে কাস্টমার, সাপ্লায়ার, তারপরে স্টক হোল্ডার যাদের শেয়ার আছে, তাদের প্রতি একটা রেসপন্সিবিলিটি। তার মানে আপনার কাস্টমারকে ভালো প্রোডাক্ট দিতে হবে, তাদের ডাটা মেনটেন করতে হবে, তারা কি ধরনের প্রোডাক্ট পছন্দ করে সেটা নিশ্চিত করতে হবে, হ্যাঁ, সাপ্লায়ারের সাথে একটা গুড রিলেশনশিপ মেনটেন করতে হবে। তারপরে সাপ্লায়ার যদি উৎপাদনের বা র ম্যাটেরিয়াল তৈরি করার জন্য টাকা না থাকে, সেক্ষেত্রে ফান্ডিংও দেওয়া লাগতে পারে। তো রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য স্টেক হোল্ডারদের প্রতিও অর্গানাইজেশনের কিছু রেসপন্সিবিলিটি থাকে, দ্যাট ইজ সোশ্যাল রেসপন্সিবিলিটি। তারপর ন্যাচারাল এনভায়রনমেন্ট তো বললামই, জেনারেল সোশ্যাল ওয়েলফেয়ার। তো এই তিনটা এরিয়াতে অর্গানাইজেশন মাস্ট অর্গানাইজেশন ডু পারফর্ম দ্য রেসপন্সিবিলিটি। আচ্ছা, তো আজকে ক্লাসে আমরা যে স্টেক হোল্ডার নিয়ে যেগুলো বললাম, এই স্টেক হোল্ডারটা এখানে পরের স্লাইডে গ্রাফে দেখানো হচ্ছে। দেখেন যে হু আর দ্য স্টেক হোল্ডার্স। এখানে আমি বলেছি যারা বাহিরে থাকে অর্গানাইজেশনের
বাইরে থেকে অর্গানাইজেশনকে প্রভাবিত করে, যেমন ক্রেডিটর, কাস্টমার, লোকাল কমিউনিটি, সাপ্লায়ার, এমপ্লয়িও কিন্তু অর্গানাইজেশনের স্টেক হোল্ডার, এবং এদেরকে বলা হয় ইন্টারনাল স্টেক হোল্ডার। হ্যাঁ, ইন্টারনাল স্টেক হোল্ডার, এমপ্লয়ি, দেন ইন্টারেস্ট গ্রুপ, ট্রেড অ্যাসোসিয়েশন, ওনার, এরা হচ্ছে এক একটা স্টেক হোল্ডার অফ দ্য অর্গানাইজেশন। জাস্ট এক্সাম্পল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এরপর আমরা নেক্সট ক্লাস থেকে দেখব যে হোয়াট আর দ্য আর্গুমেন্টস ফর অ্যান্ড এগেইনস্ট দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটি, দেন হচ্ছে approaches to social responsibility, and how business government influence to each other. হুম, তো এই টপিকগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আর আমাদের 40 মিনিট পরে লাইনটা কেটে যাবে। তো কারা কারা আছেন আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। 11 জন আছেন। আচ্ছা, এখন আমার সাথে একটু কথা বলেন। আপনাদের কি ফাইনালের কোনো নোটিশ দিছে কবে হইতে পারে? দেয়নি না? আচ্ছা আচ্ছা, আপনাদের তো 6 সেমিস্টার, মানে 22 সেমিস্টার আর কি, 6 মান্থ। ফার্মেসি যেহেতু দিয়ে দিছে, আপনাদেরও দিয়ে দিবে সম্ভবত 20-22 তারিখের দিকে হয়তো। আচ্ছা, মিশকাত রহমান মাত্র আসছে। লেটেই আসে, ক্লাস তো শেষ, 40 মিনিট পরে আসছে। আচ্ছা, হুম, তাই কত আইডি আপনার? 10 না? কত লেখা আছে? ডাবল জিরো না তো, ঠিক আছে। 01, আমি বলি আপনার আইডি হচ্ছে 2018 32028010, ঠিক আছে না? হ্যাঁ, আমি আপনাদের আবার দেখাই, দাঁড়ান ফাইলটা।